গল্পের সবাই উগডিলা চ্যানেলে আপনারা শুনছেন আর্থার কোনান ডয়েলের লেখা এ স্টাডি ইন স্কারলেট। আজ রয়েছে চতুর্থ পর্ব, অন্ধকারে আলো। বুদ্ধিমত্তার চমক দিয়ে লেস্ট্রেড আমাদের তিনজনকেই কিং কর্তব্য বিমূঢ় করে ছাড়ল কিছুক্ষণের জন্য। চমৎকৃত হলাম অত্যন্ত অপ্রত্যাশিত আর সাংঘাতিক গুরুত্বপূর্ণ এই সংবাদের প্রসাদে। চেয়ার ছেড়ে ছিটকে যেতে গিয়ে গ্রেগসন বেচারি হুইস্কি আর জলের বাকিটুকু উল্টে ফেলে দিলে মেঝের ওপর। আমি শব্দহীন বিস্ময়ে বিস্ফোরিত চোখে চেয়ে রইলাম। শার্লক হোমসের দিকে দেখলাম। ওর ঠোঁট দৃঢ় সংবদ্ধ, ললাট গ্রন্থির ভ্রু বেঁকে নেমে এসেছে চোখের ওপর। বলল বিড়বিড় করে, স্ট্যাঞ্জারসনও চক্রান্ত আরো কুটিল হচ্ছে দেখছি। হয়েছে অনেক আগেই, চেয়ার টেনে নিয়ে বলল লেস্ট্রেড। আমি তো বলতে গেলে একটা যুদ্ধ মন্ত্রসভার ভেতরেই ঢুকে পড়েছি। তোতলাতে তোতলাতে গ্র্যাগসন বলল, খবরটা পাকা তো? ভদ্রলোকের ঘর থেকে সোজা আসছি আমি, লাশটা প্রথম আমিই দেখি, বলতো লেস্ট্রেড। হোমস বলল, মামলাটা সম্বন্ধে গ্রেগসনের মতামত শুনছিলাম। তুমি কি দেখেছ? কি পেয়েছো যদি বলো তো শুনি। আপত্তি নেই, চেয়ারে বসতে বসতে বলল লেস্ট্রেড। প্রথমেই স্বীকার করছি, আমার ধারণা ছিল ড্রেবার হত্যায় স্ট্যাঞ্জারসনের হাত আছে। বর্তমান পরিস্থিতিতে বুঝছি বিষম ভুল করেছি। মাথায় তখন একটা ধারণাই পাক দিচ্ছে স্ট্যাঞ্জারসনের হদিস বার করার জন্যে। উঠে পড়ে লাগলাম। তেসরা রাত 8:30টায় ইউস্টন স্টেশনে দেখা গেছে দুইজনকে। 2টোর সময় ড্রেবারের লাশ পাওয়া গেছে ব্রিক্সটন রোডে। 8:30 থেকে রাত 2টো পর্যন্ত সেক্রেটারি কি করছিল এবং তারপর কোথায় ছিল, এ প্রশ্নের জবাব আমাকে পেতেই হবে। টেলিগ্রাম পাঠালাম লিভারপুলে। পলাতকের দৈহিক বিবরণ দিয়ে বললাম আমেরিকাগামী জাহাজগুলোর ওপর যেন নজর রাখা হয়। তারপর খোঁজ দিতে বেরোলাম ইউস্টনের কাছাকাছি হোটেলে আর থাকার জায়গায়। ভেবে দেখলাম ড্রেবারের সঙ্গ ছাড় হওয়ার পর সেক্রেটারি নিশ্চয়ই ধারে কাছে রাত কাটাবে। সকাল হলেই স্টেশনে ঘুরঘুর করবে শর্টকান দেওয়ার জন্য। খুব সম্ভব কোথাও দুজনে দেখা করার ব্যবস্থাও হয়েছিল, মন্তব্য করল হোমস। এখন তাই দেখছি। গতকাল পুরো সন্ধেটা বৃথায় তদন্ত করে কাটালাম, লাভ হলো না। আজ সকালে লাগলাম খুব ভোর থেকেই। 8টায় পৌঁছলাম লিটল জর্জ স্ট্রিটের হ্যালিডেজ প্রাইভেট হোটেলে। মিস্টার স্ট্যাঞ্জারসনও নামধারী কেউ আছেন কি না খোঁজ করতে ওরা বলল হ্যাঁ আছেন। বলল 2 দিন ধরেই এক ভদ্রলোকের পথ চেয়ে বসে আছেন। আপনি নিশ্চয়ই সেই ভদ্রলোক? কোথায় উনি? জিজ্ঞেস করলাম আমি। শুয়ে আছেন ওপরতলায়, ডাকতে বলেছেন 9টার সময়। এক্ষুনি যাচ্ছি দেখা করতে। ভেবেছিলাম আচমকা আমাকে দেখে ঘাবড়ে যাবে স্ট্যাঞ্জারসন, মুখ ফসকে বেরিয়ে আসবে অনেক কথা। জুতো পরিষ্কার করে যে চাকরটা, সেই আমাকে নিয়ে গেল ওপরের ঘরে 3তলায়। ছোট্ট একটা করিডোর পেরিয়ে ঢুকতে হয় ঘরে। চাকরটা দরজার আঙ্গুল দেখিয়ে নেমে যেতে যাচ্ছে, এমন সময় গা শিরশির করে উঠল একটা জিনিস দেখে। 20 বছরের কর্মজীবনে এভাবে কখনো লোম খাড়া হয়নি। দরজার তলা দিয়ে রক্তের একটা সরু ধারা বেরিয়ে এসে করিডোরের ওপর দিয়ে আড়াআড়িভাবে গিয়ে থই থই আকারে জমা হয়েছে অপর দিকে। চেঁচিয়ে উঠতেই ছুটে এলো চাকরটা। ওই দৃশ্য দেখেই অজ্ঞান হয়ে যায় আর কি। দরজায় ভেতর থেকে চাবি দেওয়া দেখে দুজনে কাঁধে চড় দিয়ে তালা ভেঙে ফেললাম। ঘরের জানালা খোলা, জানালার পাশে তালগোল পাকিয়ে পড়ে রাত্রিবাস পড়া একটা পুরুষ মূর্তি। মরে একদম কাঠ হয়ে গেছে। মরেছে অনেকক্ষণ, কেননা হাত পা একদম ঠাড়া আড়ষ্ট। উঠে চিৎ করে শোয়ানোর পর চিনতে পারল চাকরটা। মিস্টার জোসেফ স্ট্যাঞ্জারসন 2 দিন আগে এই ঘরেই উঠেছিল। মৃত্যুর কারণ বুকের বাঁ দিকে একটা ছুরিকাঘাত। হৃৎপিণ্ড নিশ্চয়ই এফোর ওফোর হয়ে গিয়েছে। সবচাইতে অদ্ভুত ঘটনাটা বলছি এবার। কল্পনা করতে পারেন কি লেখা ছিল নিহত ব্যক্তির গায়ের উপরে? আসন্ন বিভীষিকার পূর্ববোধে গা ছমছম করে উঠল আমার। জবাব দিল শার্লক হোমস। বলল, সেই শব্দটা রাচি। ঠিক বলেছেন, শ্রদ্ধাচ্ছন্ন কণ্ঠে বলল লেস্ট্রেড। কিছুক্ষণ আর কেউ কথা বলতে পারলাম না। নির্বাক নিস্পন্দ। অজ্ঞাত এ গুপ্ত ঘাতকের ক্রিয়াকলাপ যেমন দুর্বোধ্য,
তেমনি পদ্ধতি মাফিক। অপরাধগুলো নতুন চেহারা নিয়েছে, আরও বিকট, আরও করাল হয়ে উঠেছে। রণক্ষেত্রে আমার স্নায়ু অটল থেকেছে, এখন আর থাকছে না। কথার খেই তুলে নিয়ে বলল লেস্ট্রেড, লোকটাকে দেখা গেছে। হোটেলের পেছনে অনেকগুলো আস্তাবল আছে। খোলা উঠোনের চারদিকে সারি সারি আস্তাবল। একটা সরু গলি বেরিয়েছে উঠোন থেকে। গয়লাদের ছেলে এই গলি দিয়ে যাচ্ছিল গোয়ালে। আগেও সে দেখেছে একটা মই থাকে সেখানে। এখন দেখলো মইটা লাগানো রয়েছে তিনতলার একটা 2 হাত করে খোলা জানালার সামনে। যেতে যেতে ঘাড় ফিরিয়ে দেখলো একটা লোক নেমে আসছে মই বেয়ে। এমন সহজ আর খোলাখুলিভাবে নামছে যে ছেলেটা ভাবলে হয়তো ছুতোর মিস্ত্রি হোটেলে কাজ করতে এসেছে। তাই আর সেরকমভাবে দেখেনি, তবে খটকা লেগেছে এত ভোরে কাজে আসা। ওই এক পলকে যতটুকু দেখেছে তাতে মনে হয় লোকটা মাথায় বেশ ঠ্যাঙা, মুখ বেশ লাল, গায়ে লম্বা বাদামি রঙের কোট। খুন করার পরেও নিশ্চয়ই সে ঘরে ছিল অনেকক্ষণ। রক্ত গোলা জল পেয়েছে হাত ধোয়ার জলপাত্রে। খুন করে হাত ধুয়েছিল, বেশ করে ছুরির রক্ত মুছেছে বিছানার চাদরে। হোমস প্রদত্ত হত্যাকারীর বর্ণনার সঙ্গে এই বর্ণনা হুবহু মিলে গেল। তাকালাম বন্ধুবরের দিকে। উল্লাসবোধ বা সন্তুষ্টির চিহ্নমাত্র দেখলাম না মুখে। জিজ্ঞেস করল, খুনের সূত্র হতে পারে এমন কিছু পেয়েছো ঘরে? কিচ্ছু না। ড্রেবারের মানিব্যাগ পাওয়া গেছে স্ট্যানজারসনের পকেটে। সেটা স্বাভাবিক, কেননা ড্রেবারের খরচপত্র তাকেই সব করতে হতো। 80 পাউন্ড ছিল মানিব্যাগ, কড়াকড়ি খোয়াও যায়নি। অসাধারণ এই খুনের উদ্দেশ্য আর যাই থাকুক না কেন, চুরি ডাকাতি অন্তত নয়। নিহত ব্যক্তির পকেটে ক্লিভল্যান্ড থেকে পাঠানো একটা টেলিগ্রাম ছাড়া আর কোনো কাগজ বা স্মারকলিপি পায়নি। টেলিগ্রামে লেখা ছিল যে ইউরোপে রয়েছে, কিন্তু কে পাঠিয়েছে খবরটা সেরকম কোনো নাম নেই তলায়। এছাড়া আর কিছু পাওনি? প্রশ্ন করে হোমস। গুরুত্বপূর্ণ কিছুই পাইনি। ঘুম আনার জন্য একটা নোভেল পড়ছিল স্ট্যানজারসন। বিছানার পাশেই তা রয়েছে। পাশের চেয়ারে তামাক খাওয়ার নিজের পাইপ, টেবিলে 1 গ্লাস জল, জানালার কোবরাটে একটা সস্তার মলমের কৌটোয় 2 বড়ি। বিপুল হর্ষে তড়াক করে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল শার্লক হোমস। বলল, সল্লাসে, কেস সম্পূর্ণ। শেষ যোগসূত্রটাও এসে গেল হাতে। সবিস্ময়ে চেয়ে রইল গোয়েন্দা যুগল। আত্মপ্রত্যয় সুরে বন্ধুবর বলল, জট সৃষ্টি হয়েছে যে কটা সুতোয়, তার সব কটাই এসে গেল তার হাতে। মাঝখানে কিছু বিশদ ব্যাখ্যার প্রয়োজন অবশ্য আছে, তবে মূল ঘটনাগুলো সব জানা হয়ে গেছে। স্টেশন ড্রেবার আর স্ট্যানজারসনের ছাড়াছাড়ি হওয়ার পর থেকে স্ট্যানজারসনের মৃতদেহ পাওয়া পর্যন্ত কি কি ঘটেছিল সব আমি নিজের চোখে দেখেছি, এত ভালোভাবে জানি। আমার এই জানা প্রমাণও দিচ্ছি। বড়িগুলো হাত দিয়েছিলে? একটা ছোট সাদা কৌটো বাড়িয়ে ধরে লেস্ট্রেড বলল, সঙ্গে এনেছি। মানিব্যাগ, টেলিগ্রাম আর কৌটো নিয়ে যাচ্ছি পুলিশ ফাঁড়িতে, নিরাপদে জমা রাখার জন্য। বড়ি নিয়ে অবশ্য লাভ কিছু হবে না, কেননা এর মধ্যে তিলমাত্র গুরুত্ব আছে বলে মনে করি না। দাও আমাকে, বলল হোমস আমার দিকে ফিরে। ডাক্তার, এবার তুমি বলো, এই বই কি সাধারণ বড়ি? সাধারণ নিশ্চয়ই নয়। রংটা মুক্তোর মতো ধূসর, আকারে ছোট গোলাকার এবং আলোর সামনে ধরলে স্বচ্ছ। বললাম, বড়ি যখন এত হালকা স্বচ্ছ তখন নিশ্চয়ই জলে দিলে গুলে যাবে। ঠিক বলেছ, বলল হোমস। এবার একটা উপকার করো তো। টেরিয়ার কুকুরটা যন্ত্রণা শেষ করার জন্য গতকাল ল্যান্ডলেডি তোমাকে বলেছিলেন, যাও নিয়ে আসো তাকে। নিচতলায় গিয়ে কোলে করে কুকুরটাকে নিয়ে এলাম ঘরে। কষ্ট নিঃশ্বাস আর অর্ধ স্বচ্ছ চক্ষু দেখে বুঝলাম মৃত্যু সন্নিকটে। বেচারার শর্মীয় পরুমায়ও অনেক আগেই ফুরিয়েছে। তুষার ধবল নাক মুখেও তার সুস্পষ্ট। মেঝের কম্বলে যদি গদি পেতে শুয়ে দিলাম তাকে। 2টো বড়ির একটাকে এবার আমি 2 টুকরো করছি। বলতে বলতে কলম কাটা ছুরি বার করল হোমস। আধখানা থাকবে কৌটোয় ভবিষ্যতে প্রয়োজনের জন্য, বাকি আধখানা রাখবো এই মদের গেলাসে, সেই সঙ্গে 1 চামচ জল। দেখলে তো, ডাক্তার ঠিক বলেছে, জলে গুলে গেল বড়ি। আপনার কাছে এক্সপেরিমেন্টটা কৌতূহল লদ্দীপক মনে হতে পারে, কিন্তু মিস্টার জোসেফ স্ট্যানজারসনের মৃত্যুর সঙ্গে
এর কি সম্পর্ক থাকতে পারে বুঝছি না, আহত কণ্ঠে বলল লেস্ট্রেড। ভাবখানা ওকে যেন উপহাস করার চেষ্টা চলছে। ধৈর্য ধরো বন্ধু, ধৈর্য ধরো। সম্পর্কটা যে অত্যন্ত নিবিড়, যথাসময় তা দেখবে। এবার একটু দুধ মেশাচ্ছি মিক্সচারে, যাতে খেতে সুস্বাদু হয়। কুকুরটা সামনে ধরলে যাতে এক নিঃশ্বাসে খেয়ে ফেলে। কথার সঙ্গে মদের গ্লাস, তাকে তরল পদার্থটা একটা ডিশে ঢেলে রাখলো টেরিয়ারের সামনে এবং তৎক্ষণাৎ চেটে পুটে ডিশ সাফ করে দিল মৃত্যুপথযাত্রী সার্মিও। শার্লক হোমসের আন্তরিকতায় আমাদের প্রত্যেকেরই বিশ্বাস হয়ে গিয়েছিল যে সত্যিই চমকপ্রদ কিছু এবার ঘটবে। তাই সাগ্রহে বিপুল প্রত্যাশা নিয়ে চেয়ে রইলাম টেবিলের দিকে। কিছুই অবশ্য ঘটল না। গদির ওপর শুয়ে আগের মতোই অতি কষ্টে নিঃশ্বাস নিয়ে চলল কুকুরটা। বড়ি খেয়ে অবস্থার উন্নতি ঘটল কি অবনতি ঘটল কিছুই বোঝা গেল না। ঘড়ি নিয়ে সময় দেখছিল হোমস। পরিণতিহীন এক একটা মিনিট অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে নিঃসীম নৈরাশ্য আর বিরক্তিবোধ ফুটে উঠেছে মুখের পরতে পরতে। ঠোঁট কামড়াচ্ছে, টেবিলের ওপরে আঙ্গুলের বাদ্যি বাজাচ্ছে এবং সর্ববিধ উপায়ে আতীব্র অসহিষ্ণুতাকে প্রকট করে তুলছে। বেচারির আবেগের তীব্রতায় আমি দুঃখ পেলেও গোয়েন্দা যুগল বিদ্রুপের হাসি হেসে বুঝিয়ে দিল যে শার্লক হোমসকে কুপকাত অবস্থায় দেখে তারা মোটেই অখুশি হয়নি। অবশেষে চেয়ার ছেড়ে লাফ দিয়ে উঠল হোমস। কাকতালীয় কখনোই নয়, হতেই পারে না। ঘরময় বেগে পদচালনা করতে করতে অসম্ভব নিছক কাকতালীয়র জন্য এমন হতে পারে এ আমি বিশ্বাস করি না। ড্রেবারের মৃত্যুতে যে বড়ি ব্যবহার করা হয়েছিল বলে সন্দেহ করেছিলাম, হুবহু সেই বড়ি পাওয়া গেছে স্ট্যানজারসনের মৃত্যুর পর। তার সত্ত্বেও দেখা যাচ্ছে বড়ি নির্বিষ। এর কি মানে হতে পারে বলতে পারো? আমার যুক্তি শৃঙ্খল আগাগোড়া মিথ্যে হতে পারে না কিছুতেই, কখনো না, অসম্ভব। অথচ দেখেছ মরতে বসেও কুত্তাটার গায়ে আঁচড় পর্যন্ত লাগলো না। আহ, পেয়েছি পেয়েছি! ভীষণ আনন্দে বিকট চেঁচিয়ে কৌটোর দিকে দৌড়ে গেল হোমস। বাকি বড়িটা কাটল দুভাগে, আধখানা জলে গুলে দুধ মেশালো তাতে, খেতে দিল টেরিয়ারকে। সে বেচারা জিভটা ঠেকাতে না ঠেকাতেই সমস্ত শরীর সাংঘাতিকভাবে কাঁপিয়ে দুমড়ে মুচড়ে গিয়ে মরে কাঠ হয়ে গেল তৎক্ষণাৎ, বজ্রহত হওয়ার মতো। গভীর শ্বাস নিয়ে কপাল থেকে ঘাম মুছল শার্লক হোমস। বলল, আত্মবিশ্বাস আরও একটু বেশি থাকলে ভালো হতো। এত চর্চা আর অভিজ্ঞতার পর আমার জানা উচিত ছিল সুদীর্ঘ সিদ্ধান্ত পরম্পরার শেষে যখন একটা ঘটনা দেখা দেয় তখন অবশ্যই তার একটা মানে থাকতে পারে। কৌটোর দুটো বড়ি, একটা অত্যন্ত মারাত্মক বিষ, আরেকটা একেবারে নির্বিষ। কৌটোটা চোখে দেখার আগেই ব্যাপারটা আঁচ করা উচিত ছিল আমার। শেষ কথাটায় এমন চমক খেলাম যে শার্লক হোমসের মাথা ঠিক আছে কিনা সন্দেহ হলো আমার। অবশ্য মরা কুকুরটাই ওর সঠিক অনুভূতি অভ্রান্ত প্রমাণ। আস্তে আস্তে বুঝলাম কুয়াশা কেটে যাচ্ছে আমার মনের মধ্য থেকে, অস্পষ্টভাবে অনুভব করতে পারছি আবছা সত্যকে। হোমস কিন্তু বলেই চলেছে, তদন্তের গোড়াতেই সবিধর নীলমণি আসল সূত্রটি হাতে আসা সত্ত্বেও তার গুরুত্ব অনুধাবন করতে পারেননি বলেই সবকিছু এত ধোয়াটে মনে হচ্ছে তোমাদের চোখে। সৌভাগ্যক্রমে প্রথমেই সূত্রটা ঠাহর করেছিলাম আমি। তারপর থেকে যা কিছু ঘটেছে সবই সেই সূত্রের সঙ্গে সঙ্গতি রেখেছে এবং আমার সিদ্ধান্তকে সবল করেছে। যা অদ্ভুত, তাই নাকি রহস্য! এই ভুল অনেকে করে। সবচেয়ে মামুলি কেসকে অনেকে সময়ের সবচেয়ে ঘোরালো কেস মনে হয়, সিদ্ধান্ত গ্রহণের উপযুক্ত নতুন বা বিশেষ বৈশিষ্ট্য থাকে না বলে। এ কেসও অত্যন্ত রহস্য ঢাকা মনে হতো যদি লাশ পাওয়া যেত রাস্তার ওপর এবং যেসব চাঞ্চল্যকর সহ ঘটনা আর বস্তুর জন্য এ কেসে এত বৈচিত্র্য তা যদি না থাকতো। অদ্ভুত এই বৈচিত্র্যগুলোই কেসটাকে জটিলতর করার বদলে বরং জলের মতো সোজা করে তুলেছে। অত্যন্ত অসহিষ্ণুভাবে বক্তৃতা শুনছিল গ্রেগসন, আর সহ্য করতে পারল না। বলল, মিস্টার শার্লক হোমস, মানছি আপনি যথেষ্ট স্মার্ট, আপনার কাজের ধারাও আলাদা, কিন্তু এই মুহূর্তে বক্তৃতার বদলে বস্তু চাই, থিওরির বদলে প্রমাণ। খুনিকে গ্রেপ্তার করাটাই আসল কাজ, সেটা আমি করেছি, কিন্তু মনে হচ্ছে ভুল করেছি। দ্বিতীয় ক্রাইমে চার্পেন্টিয়ার ছোকরার হাত নেই।
খুনি সন্দেহে স্ট্যান জার্সনের পেছন নিয়েছিল লেস্ট্রেড। দেখা যাচ্ছে সেও ভুল করেছে। আপনি মাঝে মাঝে অনেক রকম আভাস ছাড়ছেন বটে, কিন্তু আসল কথাটি ভাঙছেন না। মনে হচ্ছে আপনি আমাদের চাইতেও খবর রাখেন বেশি, কিন্তু পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে যে কথাটা জিজ্ঞেস করা দরকার বলে মনে করি, এবং সেই অধিকারও আমাদের আছে। সোজা জিজ্ঞেস করছি, বলুন, আপনি এই কেসের কতদূর জেনেছেন? খুন যে করেছে তার নাম বলতে পারেন? লেস্ট্রেড বলে উঠল, স্যার, গ্র্যাকসন আমার মনে কথাই বলছে। চেষ্টা করেছি আমরা দুজনেই, বিফলও হয়েছে দুজনেই। আমি ঘরে আসার পর থেকে কিন্তু আপনি বারবার বলছেন মামলা সমাধানের পক্ষে সাক্ষ্য প্রমাণ যা দরকার সব হাতের মুঠো এনে ফেলেছেন, আর তো সেসব চেপে বসে থাকা মানায় না। আমিও বললাম, খুনিকে গ্রেপ্তার করতে এখন যত দেরি হবে, নতুন খুন খারাপির সুযোগ পাবে তত বেশি। সবাই মিলে চাপ দেওয়ায় দোনা মোনায় পড়ল শার্লক হোমস। ফের পদচারণা শুরু করলো ঘরময়। চিবুক ঠেকে রইল বুকে এবং দুই ভ্রু জট পাকিয়ে নেমে এলো নিচে। চিন্তামগ্ন থাকলেই যা করে আর কি। খুন আর হবে না, হঠাৎ দাঁড়িয়ে গিয়ে বলল আমাদের দিকে ফিরে। সম্ভাবনা একেবারেই নেই, নিশ্চিন্ত থাকতে পারো। গুপ্ত ঘাতকের নাম জানি কি না জিজ্ঞেস করছিলে? হ্যাঁ জানি। লোকটাকে ধরাটাই এখন মুদ্রার সমস্যা। নাম জানা সে তুলনা কিছুই নয়। মুদ্রার সমস্যাটার মোকাবেলা করব শীঘ্রই, নিজেই করব। ব্যবস্থাও করেছি, তবে খুব সাবধানে এগোনো দরকার। কেননা যাকে আমরা খুঁজছি সে নিজে যে শুধু মরিয়া ধরিবাজ তা নয়, তাকে মদত যোগাচ্ছে তারই মতো আরও এক চতুর চূড়ামণি। যতক্ষণ সে জানছে পুলিশ তাকে সন্দেহ করার মতো সূত্র পায়নি, ততক্ষণ তাকে ধরবার সম্ভাবনাও থাকছে। কিন্তু যে মুহূর্তে সে টের পাবে পুলিশ তাকে খুঁজছে, সেই মুহূর্তে নাম পাল্টে হারিয়ে যাবে 40 লক্ষ লন্ডন বাসিন্দার মধ্যে। তোমাদের আঘাত দিতে চাই না, কিন্তু সত্যি কথাটাও না বলে পারছি না। ধরিবাজ এই লোকটার সঙ্গে টক্কর দেওয়ার মতো আদামি স্কটল্যান্ডে ইয়ার্ডে নেই জেনেই তোমাদের কারো সাহায্য চাইনি, পাছে সব ভণ্ডুল হয়ে যায়। যদি বিফল হই, তোমাদেরকে দলে না টানা পুরো অপরাধ মাথা পেতে নেব। এই মুহূর্তে শুধু বলবো, আমার নিজের অবস্থা বানচাল না করে যেটুকু তোমাদের জানানো যায় সেটুকু নিশ্চয়ই জানাবো। স্তব বাক্য শুনে খুব খুশি হয়েছে বলে মনে হলো না গ্র্যাকসন বা লেস্ট্রেড ডিটেকটিভ পুলিশের পক্ষে। কলঙ্কজনক এই অভিমতটুকু মনোভূত হয়নি বোঝা গেল। গ্রেগসনের সাদা চুলের গোড়া পর্যন্ত যেন লাল হয়ে গেল এহেন উক্তিতে। লেস্ট্রেডে কুতকুতে চোখ দুটে চিকচিক করে উঠল কৌতূহল আর ক্রোধ। কেউ কোনো কথা বলার আগে অবশ্য দরজায় টোকা মারা আওয়াজ শোনা গেল, এবং পর মুহূর্তেই অখাদ্য ব্যক্তিত্ব নিয়ে আবির্ভূত হলো রাস্তার ছেলেদের মুখপাত্র দিনহীন উইগিন্স। কপালের চুল ছুঁয়ে বলল, গাড়ি এনেছি স্যার। মৃদু কণ্ঠে বলল হোমস। বেশ করেছ। স্কটল্যান্ড ইয়ার্ডে এই জিনিস চালু করতে পারো না? ড্রয়ার থেকে একজোড়া হাত করা বার করে দেখেছ কি সুন্দর এই স্প্রিংয়ের কাজ, এক পলকেই আটকে যায়। লেস্ট্রেড বলল, লোকটাকে পেলে পুরনো হাত করাতেই কাজ হতো। চমৎকার, চমৎকার, স্মিত মুখে বলল হোমস। বাক্স প্যাট্রাগুলো কেচুয়ানের হাতে পাচার করলে ভালো হতো। উইগিংস, যা তো, পাঠিয়ে দে। বন্ধুবরের বাইরে যাওয়ার আয়োজন দেখিয়ে অবাক হলাম। কিছুই তো বলেনি আমাকে। ঘরের কোণে একটা ছোট পোর্টম্যান্টো ব্যাগ বসানো ছিল। টেনে এনে ঘরের মাঝে রেখে স্ট্র্যাপ খুলছে হোমস। এমন সময় গাড়িওয়ালা ঢুকলো ঘরে। মাথা না ঘুরিয়ে হাঁটু গেড়ে বসে স্ট্র্যাপ টানাটানি করতে করতে হোমস বলল, ওহে, একটু হাত লাগাও তত বক্সটায়। রকচোটা বেপরোয়া ভঙ্গিমায় এগিয়ে এসে হাত নামালো গাড়োয়ান। ঠিক তখনই একটা তীক্ষ্ণ কটাং শব্দের সঙ্গে সঙ্গে ধাতব ঝনঝনানি আওয়াজ ভেসে এলো কানে। একই সঙ্গে তড়াক করে লাফিয়ে দাঁড়িয়ে উঠল শার্লক হোমস। বলল প্রদীপ্ত চোখে, উল্লসিত কণ্ঠে, জেন্টলম্যান, আসুন, আপনাদের সঙ্গে আলাপ করে দেই মিস্টার জেফারসন হোপের ইনি খুন করেছেন অ্যানুক ট্রেবার আর জোসেফ স্ট্যানজারসনকে। সমস্ত ব্যাপারটা ঘটে গেল চোখের পাতা ফেলার আগেই। এত চকিতে যে বোঝবার সময় পর্যন্ত আমি পেলাম না। চোখের সামনে এখনও কিন্তু জল করছে সেই দৃশ্য, হোমসের জয়দৃপ্ত মুখচ্ছবি আর উল্লাসময় কণ্ঠধ্বনি। গাড়িওয়ালা হতচকিত বর্বর মুখভাব
যেন মন্ত্রবলে আবির্ভূত কবজিতে বদ্ধ হাত করার দিকে তাকিয়ে আছে জ্বলন্ত চোখে। সেকেন্ড খানিক কি দুয়েক আমরা সকলে পর্যবসিত হলাম একদল মর্মর মূর্তিতে। পর মুহূর্তে একটা গভীর চাপা ক্রুব্ধ গর্জন ছেড়ে এক ঝটকায় হোমসের মুষ্টি থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সে আছড়ে পড়ল জানালার ওপর। প্রচণ্ড শব্দে চুরমার হয়ে গেল কাঠ আর কাচ। জানলা গলে পুরো দেহটা বেরিয়ে যাওয়ার আগেই পেছন হয়ে একগাল স্ট্যাগ হাউন্ডের মতো ধেয়ে গিয়ে আঁকড়ে ধরল লেস্ট্রেড ড্র্যাক্সর আর হোমস। টানতে টানতে নিয়ে গেল এ ঘরের মাঝে এবং শুরু হয়ে গেল অতি সাংঘাতিক এক লড়াই। লোকটা এতই বলবান আর ভীষণ প্রকৃতির চেয়ে বারবার আমাদের চারজনকে গা ঝেড়ে ফেলে দিল অবলীলাক্রমে। মৃগী রোগাক্রান্ত পুরুষের মতোই খেচুনিযুক্ত অসম্ভব শক্তি তার দেহে। ভাঙা কাচের মধ্য দিয়ে জোর করে গলতে গিয়ে বীভৎসভাবে কেটে রক্তাক্ত হয়ে গিয়েছে মুখ আর হাত, কিন্তু ফিনকি দিয়ে রক্ত পড়া সত্ত্বেও তিলমাত্র হ্রাস পাচ্ছে না প্রতিরোধ শক্তি। শেষকালে গলন্ধর ফাঁক দিয়ে হাত গলিয়ে লেস্ট্রেড তার গলা টিপে ধরে জিভ বার করে ফেলতেই চৈতন্য হলো। বুঝল বৃথা চেষ্টা। তার সত্ত্বেও দুটো হাত আর দুটো পা আচ্ছা করে না বাঁধা পর্যন্ত নিরাপদ বোধ করলাম না কেউ। তারপর প্রায় দম আটকানো অবস্থায় হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালাম চারজনে। স্মিত মুখে শার্লক হোমস বলল, ওর গাড়িতেই ওকে স্কটল্যান্ড ইয়ার্ডে নিয়ে যাওয়া যাবেক্ষণ। জেন্টলম্যান, এবার কিন্তু ছোট্ট এই রহস্য উপাখ্যানে আনতে পৌঁছেছি। এখন যা খুশি প্রশ্ন করতে পারেন, উত্তর দিতে আর বাধা নেই। দ্বিতীয় খণ্ড, সন্তদের সেই দেশটি। সুবিশাল খাল সমতটে সুবৃহৎ উত্তর আমেরিকা মহাদেশের মধ্যবর্তী অঞ্চলে একটা অনুর্বর আর বিভৎস মরুভূমি আছে। সভ্যতার অগ্রগতি বহু বছর ধরে সেখানে ঠোক্কর খেয়ে আটকে গিয়েছে। সিয়েরা নেভাদা থেকে নেব্রাস্কা আর উত্তরের ইয়েলোস্টোন নদী থেকে দক্ষিণের কলোরাডো পর্যন্ত বিস্তীর্ণ ঊষর অঞ্চলে বিরাজ করছে কেবল কবরের নীরবতা। বিকট এই মরুভূমির সর্বত্র একরূপে বিরাজিত নয় প্রকৃতি। কোথাও বরফ মুকুট পরা মেঘালয় পর্বতমালা, কোথাও অন্ধকার মৃত্যু বিষাদে টঙ্কারময় ধুধু উপত্যকা, খাঁজকাটা কিরিচের মতো গভীর কিরিখাত ভেদ করে, কোথাও বজ্র গর্জনে প্রবাহিত দ্রুতগতির স্রোতস্বিনী, কোথাও দিগন্ত বিসারে প্রান্তর শীতকালে শ্বেতবর্ণ ধারণ করেছে বরফের চাদরে। গ্রীষ্মকালে ধূসরাভ হয়েছে লাবণিক খাড়ের ধুলোয়। সব কিছুর সংমিশ্রণ প্রতিক্রিয়া কিন্তু একটাই, যুগ যুগ ধরে অনুর্বরতা, অতিথি বিমুখতা আর দারুণ দুর্বিপাককে জিয়ে রেখে পুরো অঞ্চলটিকে অনধিগম্য রাখা। নিরাশার এই দেশে বাসিন্দা কেউ নেই। কিছু কিছু পনি আর ব্ল্যাকফিট মাঝে মাঝে অন্য জমিতে চড়তে এদিকে আসে বটে, কিন্তু দুরন্ত সাহসীরা বুক কাঁপানো এ প্রান্তরের সীমা ছাড়িয়ে আসতে পারলে খুশি হয় এবং নিজেদের তৃণভূমিতে ফিরে গিয়ে হাঁফ ছেড়ে বাঁচে। ছোট ছোট ফাঁকা ফাঁকা গাছ আর ঝোপের মধ্যে হিল হিলে দেহে নিঃশব্দে সঞ্চরণ করে কেবল নেকড়ে বড় বড় ডাড়ার লম্বা লম্বা ঝাপটায় বাতাস চঞ্চল করে ওরে বুজার শকুন। আর গভীর সংকীর্ণ গিরি সংকটে হেলে দুলে টহলদার বিরাট দেহি বিরাটাকা ধূসর গ্রিজলি ভালুকরা যা পায় তাই খুঁটে খায়। এরাই এই বিজন্মভূমির একমাত্র অধিবাসী। সিয়েরা ব্লাঙ্কোর উত্তর শানো প্রদেশ থেকে যে দৃশ্য চোখে পড়ে তার চেয়ে নিরানন্দ বিষণ্ণ দৃশ্যপট আর কোথাও আছে কিনা সন্দেহ। বিস্তীর্ণ চ্যাটালো প্রান্তরে যতদূর পর্যন্ত চোখ যাবে দেখা যাবে কদাকার জড়পিণ্ডের মতো তাল তাল বামান্যকার চ্যাপড়াল ঝোপ, সব কিছুর ওপর ছোপ ছোপ খাড় ধুলোর দাগ। দিগন্ত যেখানে শেষ সেই প্রত্যন্ত প্রদেশে বরফ ছাওয়া খোঁচা খোঁচা পাহাড়ের চূড়ায়। সুবিশাল এই তেপান্তরের মাঠে জীবনের চিহ্ন নেই, জীবন পদবাচ্য কোনো কিছু লক্ষণ নেই। ইস্পাত নীল স্বর্গে নেই কোনো বিহঙ্গম, ধূসর ম্যাটমেটে মর্তে নেই কোনো সঞ্চরণ। সব কিছুর ওপর রয়েছে কেবল অখণ্ড নিঃশব্দ। কান পেতে শুনলেও অদ্ভুত সেই বিজন প্রদেশে ক্ষীণতম শব্দটিও ভেসে আসে না করগ্রন্থে। নিঃশব্দ ছাড়া কিছু নেই, পরিপূর্ণ এবং রক্তজল করা নৈশব্দ। বিশাল এই প্রান্তরে জীবন পদবাচ্য কিছু নেই আগে বলা হয়েছে, কথাটা পুরো সত্য নয়। সিয়েরা ব্লাঙ্কোর ওপর থেকে দেখা যায়
একটা সরু পথ মরুভূমির মধ্যে ঢুকে এঁকে বেঁকে অনেক দূর গিয়ে হারিয়ে গিয়েছে শেষকালে। এই পথ সৃষ্টি হয়েছে গাড়ির চাকার দাগ আর বহু দুঃসাহসী অভিযাত্রীর পদক্ষেপে। মাঝে মাঝে দেখা যায় সূর্যের আলোয় কি যেন ঝকঝক করছে, ধূসর লাবণী খারপের মধ্যে অতি প্রকট হয়ে রয়েছে। কাছে যান, দেখুন কি জিনিস। হাড়, কিছু বড় এবং ভুল কিছু ছোট, সূক্ষ্ম। বড় অস্থির বলদের, ছোট অস্থি মানুষের। 15 মাইল পর্যন্ত এই বিকট অস্থিযুপ চোখে পড়বেই ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায়। গাড়ি নিয়ে মরু অভিযাত্রীদের পথটিও চেনা যাবে। এই পথে চলতে চলতে পূর্ববর্তীরা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে পথের পাশে। 1847 সালের 4 মে হৃৎকম্পনকারী এই ভয়াবহ দৃশ্যের পানে তাকিয়ে দাঁড়িয়েছিল নিঃসঙ্গ একজন পর্যটক। আকৃতি দেখে মনে হচ্ছে সে ধীমান শ্রেষ্ঠ পুরুষ, নয়তো পাণ্ডব বর্জিত এই অঞ্চলের কোনো দানব। সূক্ষ্মভাবে নিরীক্ষণ করেও বলা শক্ত বয়সটা 40-এর কাছে, না 60-এর কাছে। মুখ শীর্ণ এবং উদ্ভ্রান্ত, বাদামি পার্চমেন্ট সদৃশ্য চামড়া চেপে বসে আছে ঠেলে বেরিয়ে আসা হাড়ের ওপর। দীর্ঘ বাদামি চুল আর দাড়ির মধ্যে উকি দিচ্ছে পাকা চুলের শুভ্র রেখা। 2 চক্ষু কোটরা প্রবিষ্ট, কিন্তু জ্বলন্ত, অস্বাভাবিক দ্যুতিতে সমুজ্জ্বল। যে হাতে রাইফেল আঁকড়ে আছে সেটি কঙ্কাল ছাড়া দাঁড়াবার ক্ষমতা যেন নেই। সে দাঁড়িয়ে আছে আগ্নেয়াস্ত্রের উপর ভর দিয়ে। তা সত্ত্বেও তার চওড়া হাড়ের বিপুল কাঠামো আর দীর্ঘ দেহের মধ্যে প্রকট হয়েছে তারের মতো মাংসপেশিবহুল প্রচণ্ড গড়ন পেটন। কৃষ্মুখ আর শুষ্ক অঙ্গপ্রত্যঙ্গের ওপর থলির মতো চাপানো বিভিন্ন পরিধির মধ্যে অবশ্য সুস্পষ্ট হয়েছে তার জরাগ্রস্ত এবং বুড়োটে আকৃতি। লোকটা মরতে চলেছে ক্ষুধায় এবং তৃষ্ণায়। অনেক যন্ত্রণার মধ্য দিয়ে অতি কষ্টে গিরিসংকট পেরিয়ে সে এই উচ্চতায় আরোহণ করেছিল জল পাওয়ার বৃথা আশায়। কিন্তু এখন তার চোখে বিস্তৃত সুবিশাল লাবণিক প্রান্তর, বর্বর পর্বতমালায় দূরবর্তী বলয় গাছপালার আগাছা ঝোপের চিহ্নমাত্র নেই কোথাও। নেই আর্দ্রতার ক্ষীণতম আভাস। বিশাল এই নিসর্গ দৃশ্যে আশার তিলমাত্র ঝলকও নেই কোথাও। বন্য জিজ্ঞাসা দৃষ্টি মেলে বারবার সে তাকিয়ে আছে উত্তরে এবং পূর্বে এবং পশ্চিমে। বারংবার এসেছে সেই একই উপলব্ধি। পর্যটন অন্তে পৌঁছেছে এবড়ো থেবড়ো এই খাড়া পাহাড়ে মরতে হবে তাকে। একটা বিরাট আলগা পাথরের ছায়া বসে বিড়বিড় করে বলল নিজের মনে মন্দ কি। আরো 20 বছর পরে তুলোর বিছানায় মৃত্যুর বদলে না হয় এ মৃত্যুকেই বরণ করা যাক হাসি মুখে। পাথরের ছায়া বসবাস করার আগে সে অকেজো রাইফেলের বোঝা নামিয়ে রাখল পায়ের কাছে। সেই সঙ্গে ডান কাঁধে ঝোলানো ধূসর শাল কাপড়ে একটা মস্ত পুটুলি। কাহিল শরীরের পক্ষে পুটুলিটা নিশ্চয়ই অতিরিক্ত ভারী, কেননা কাঁধ থেকে নামানোর সময় তা দমাস করে খসে পড়ল জমির ওপর। সঙ্গে সঙ্গে ধূসর পুলিন্দার মধ্য থেকে ভেসে এলো সরু গলায় গোঙানি। ঠেলে বেরিয়ে এলো অতিশয় উজ্জ্বল বাদামি চোখ সমন্বিত একটা ছোট্ট ভয়ার্ত মুখ এবং ডোরাকাটা টোল খাওয়া একজোড়া ক্ষুদে মুষ্টি। কচি গলায় জাগ্রত হলো ভৎসনা। উহ, বড্ড লেগেছে। ইচ্ছে করে লাগায়নি রে, অনুতপ্ত সুরে বলল লোকটা। বলতে বলতে ধূসর শালের ভাঁজ খুলে বাইরে টেনে আনলো বছর 5-এর ভারী মিষ্টি চেহারার ছোট্ট একটি মেয়েকে। সূক্ষ্ম রুচিসম্পন্ন পরিপাটি জুতো, স্মার্ট গোলাপি ফ্রকের ওপর পুচকে অ্যাপ্রনের মধ্যে রয়েছে মাতৃস্নেহের সুকোমল নিদর্শন। অবসন্ন পার হলেও মেয়েটির হাত পায়ের লাবণ্য দেখে বোঝা যায় সঙ্গী পুরুষের মতো ধকল তাকে সইতে হয়নি। এখন কিরকম বুঝছিস? উদ্বিগ্ন স্বরে শুধোয় লোকটি। কেননা মেয়েটি তখনও হাত বুলোচ্ছে মাথার পেছনে দড়ির মতো গুচ্ছ পাকানো সোনালি চুলের রশিতে। চুমু দাও, তাহলে সেরে যাবে। অতীব গম্ভীর মুখে আহত জায়গাটায় বাড়িয়ে দিয়ে বলে ক্ষুদো মেয়ে। মাও তাই করত। মা কোথায়? চলে গেছে। শিগগিরই দেখা হবে মনে হয় তোর সঙ্গে। চলে গেছে? কি আশ্চর্য! যাবার সময় আসছি বলে গেল না? মাসিমার কাছে চা খেতে গেলেও বলে আসছি, আর আজকে নিয়ে 3 দিন হলো। মা কোথায় গেছে? বড্ড শুকনো জায়গা তো, জল টল নেই, খাবার কিছুই নেই। মা, একটু ধৈর্য ধরো,
সব ঠিক হয়ে যাবে। আমার কাঁধে এইভাবে মাথাটা রাখো, গায়ে জোর পাবি। ঠোঁট শুকিয়ে শুকনো চামড়ার মতো হলে কথা বলা যায় না। তাহলেও তোকে সব বলবো। হাতে কি রে? কি সুন্দর জিনিস, কি ভালোই না লাগছে দেখতে। সোৎসাহে দু টুকরো চকচকে অভ্র তুলে দেখিয়ে বলল মেয়েটি। বাড়ি গিয়ে বব ভাইকে দেবো। এর চাইতে ভালো জিনিস শীঘ্রই দেখতে পাবি মা, প্রত্যয় সুরে বলল লোকটা। একটু অপেক্ষা কর, তার আগেই অবশ্য সব বলছি। নদী ছাড়িয়ে এলাম কখন মনে আছে তো? হ্যাঁ আছে। তখন ভেবেছিলাম শীঘ্রই আরেকটা নদী পেয়ে যাব, কিন্তু কম্পাস অথবা ম্যাপে কোথাও একটা ভুল ছিল। নদী আর পেলাম না, জল ফুরিয়ে গেল। তোর জন্য রইল শুধু কয়েক ফোঁটা। তারপর? তারপর চান করবার জল আর পেলে না, তাই তো? গম্ভীরভাবে সঙ্গী পুরুষে ধূলিধূসরিত আকৃতির পানে তাকিয়ে বলল মেয়েটি। খাবার জলও পেলাম না, তাই প্রথমেই গেলেন মিস্টার বেন্টার, তারপর মিসেস ম্যাকগ্রেগর, তারপর জনি হোন্স, তারপরে তোর মা। তাহলে মাও মরে গেছে? ফ্রকে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠে মেয়েটি। হ্যাঁ মা, সবাই গেছে, তুই আর আমি বাদে। তখন ভাবলাম এদিকে এলে হয়তো জল পাবো, কাঁধে ঝুলিয়ে নিলাম তোকে। অনেক কষ্টে এলাম বটে, কিন্তু জল পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। বাঁচবার সম্ভাবনা বিশেষ নেই। তাহলে কি আমরাও মরে যাব? কান্না থামিয়ে অশ্রু আঁকা মুখে তুলে শুধোয় মেয়েটি। হ্যাঁ মা, সেরকমই মনে হচ্ছে। আগে বলনি কেন? হাসিতে কলকলিয়ে উঠে খুদে পড়ি। এমন ভয় দেখাচ্ছিলে, মরলেই তো মায়ের কাছে যাব। তা যাবি, তুমিও যাবে। মাকে বলবো আমার জন্য তুমি কত কি করেছো। দেখবে স্বর্গের দরজায় এক জল জল আর এক ঝুড়ি কেক নিয়ে মা দাঁড়িয়ে থাকবে। দুদিক সেকা কেক, আমি আর বব যা খেতে ভালোবাসি। আর কত দেরি? জানি না, খুব দেরি নেই মনে হচ্ছে। উত্তর দিগন্তে দৃষ্টি নিবদ্ধ রেখে বলল লোকটা। স্বর্গের নীল খিলনে তিনটে বিন্দু দেখা দিয়েছে এবং প্রতি মুহূর্তে আকারে বৃদ্ধি পাচ্ছে দ্রুত বেগে, এগিয়ে আসার দরুন। দেখতে দেখতে কাছে এসে গেল কালো বিন্দু তিনটি। দেখা গেল তিনটি বিশাল বাদামি পাখি অভিযাত্রীদের মাথার উপর চক্রাকারে পাক দিয়ে বসল অদূরে উঁচু পাথরে। নজর রইল কিন্তু এদের দিকে। পাখিগুলো বুঝার শকুন, এরা আসা মানেই বুঝতে হবে মৃত্যু আসছে। কদাকার পাখিগুলো দেখিয়ে ফুর্তি উচ্ছল কণ্ঠে বলল মেয়েটা। মুরগি না মোরগ? ভগবান কি এই দেশটাও তৈরি করেছে? করেছে বই কি। অপ্রত্যাশিত এ প্রশ্নে চমকে গিয়ে বলে লোকটি। ভগবান ইলিনয় তৈরি করেছে, মিসৌরিও তৈরি করেছে। আমার মনে হয় এই দেশটা অন্য কেউ তৈরি করেছে। মোটে ভালো হয়নি। জল দিতে ভুলে গেছে, গাছ বানাতে ভুলে গেছে। ভগবানকে ডাকলে হয় না? এখনো রাত হয়নি, তাতে কিছু এসে যাবে না। অসময় প্রার্থনা করলেও ভগবান কিচ্ছু মনে করবে না। প্রান্তর পেরিয়ে আসার সময় তুই তো রোজ রাত্রে গাড়ির মধ্যে প্রার্থনা করতিস, তুমি করো না? মনে থাকলে তো করব, সব ভুলে গেছি। ভগবানকে ডাকার সময়ও পাইনি। যা কষ্ট গেছে, তুই বল, আমি শেষের দিকে গলা মেলাবো। তাহলে আমার মতো তোমাকেও হাঁটু গেড়ে এইভাবে বসতে হবে। শালটা জমির উপর বেছোতে বেছোতে বলে মেয়েটা। দুহাত রাখবে এইভাবে, খুব ভালো লাগবে। অদ্ভুত সেই দৃশ্য দেখবার জন্য বোঝার শকুন ছাড়া আর কেউ ছিল না সেখানে। সরু শালের ওপর পাশাপাশি হাঁটু গেড়ে বসেছে দুজন ভ্রামণিক, একজন একটা পুচকে বাচাল শিশু, আর একজন বেপরোয়া পোড় খাওয়া দুঃসাহসী। একজনের মুখ চাপ মাছের মতো গোলগাল, আর একজনের মুখ ঝড়ো কাকের মতো মোটা মোটা, হাড়গুলি কেবল ঠেলে আছে, মাংস তেমন নেই। দুটো মুখী অথিত নির্মেঘ সুনীল স্বর্গ অভিমুখে বিভৎস পরিণতির সম্মুখীন হওয়ায় আন্তরিক অনুনয় পরিস্ফুট দুটি মুখেই সম্মিলিত কণ্ঠেও ধ্বনিত হচ্ছে সে অনুনয়, সরু আর স্পষ্ট, গভীর আর রুক্ষ। দুটো গলার অন্তর থেকে ক্ষমার করুণা প্রার্থী দুটি অসহায় প্রাণী। প্রার্থনা শেষ হলো। রক্ষকের প্রশস্ত বুকে মাথা রেখে পাথরের ছায়ায় ঘুমিয়ে পড়ল বাচ্চা। ঘুমন্ত শিশুর দিকে কিছুক্ষণ অনিমেষে চেয়ে রইল রক্ষক, কিন্তু প্রস্তুতির ডাক আর এড়াতে পারল না। 3 দিন 3 রাত সে ঘুমোয়নি, জিরোয়নি।
ক্লান্ত চক্ষুর ওপর আস্তে আস্তে নেমে এলো চোখের পাতা, একটু একটু করে মাথা ঝুলে এলো বুকের ওপর। তারপর এক সময় তার ধূসর বর্ণ দাড়ির জট একাকার হয়ে মিশে গেল শিশুর স্বর্ণবর্ণ আলোকগুচ্ছের সাথে। স্বপ্নহীন সুগভীর নিদ্রায় তলিয়ে গেল দুজনে। পুরুষ ভ্রামরী আরো ৮ ঘন্টা জাগ্রত থাকলেও দেখতে পেত অদ্ভুত একটা দৃশ্য। খাড় প্রান্তরের প্রত্যন্ত কিনারায় অনেক দূরে ধুলো ছিটিয়ে উঠল অতি সামান্য। প্রথমে খুবই অল্প, দূরের কুহেলি থেকে তা আলাদা করা যায় না, কিন্তু একটু একটু করে উপরে উঠে ছড়িয়ে পড়ল ধুলোর ফোয়ারা। আস্তে আস্তে রূপ নিল মেঘের, ধুলোর মেঘ, স্পষ্ট নীলের ধুলোর মেঘ। ক্রমশ বেরিয়ে চলল মেঘের অন্ধকার। শেষকালে যে আকারে পৌঁছল তাতে স্পষ্ট বোঝা গেল অগণতি প্রাণীর পদক্ষেপের ফলেই সৃষ্টি এই ধূলি মেঘের। উর্বর জায়গা মনে হতো তৃণভূমি চড়তে বেরিয়েছে পালে পালে বাইসন মোষ। কিন্তু এই অনুর্বর অঞ্চলে তা একেবারেই অসম্ভব। সমাজচ্যুত এই দুটি প্রাণী যে নিঃসঙ্গ খাড়া পাহাড়ের গায়ে গভীর ঘুমে আচ্ছন্ন। ধুলোর ঘূর্ণিমুখ সেই দিকে আরও এগিয়ে আসার ঝটিকার মধ্যে একটু একটু করে উঁকি দিল ক্যানভাস ছাওয়া ঘোড়ার টানা গাড়ির শীর্ষদেশ এবং সশস্ত্র ঘোড়সওয়ারদের মূর্তি। প্রেতচ্ছায়ার মতো সেই দৃশ্য আরও স্পষ্ট হলো। মরুযাত্রীদের একটা বিরাট দল চলেছে বসবাসের উপযুক্ত ঢাকা ঘোড়া গাড়ি নিয়ে। চলছে পশ্চিম দিকে। কি বিরাট সেই দল! সামনের গাড়িগুলো পাহাড়ের সন্নিদেশে পৌঁছে গেলেও পেছন দিক তখনও অদৃশ্য রইল দূর দিগন্তে। বিপুল মরু প্রান্তরের ওপর বিস্তৃত রইল কেবল ঢাকা গাড়ি আর খোলা গাড়ি। ঘোড়ার পিঠে মরুর প্রান্তরের ওপর বিস্তৃত রইল পুরুষ, পায়ে হাঁটা পুরুষ। অগণিত মেয়ে পিঠে বোঝা নিয়ে নয়ে পড়ে ছুটছে গাড়ির পাশে পাশে। বাচ্চারাও পাশে সাদা আবরণ সরিয়ে উকি দিচ্ছে গাড়ির ভেতর। সাধারণ অধিবাসী নয় এরা, বিশেষ ধরনের যাযাবর মানুষ অবস্থায় চাপে পড়ে বাধ্য হয়ে নতুন দেশের সন্ধানে বেরিয়েছে। বাতাসে ভাসছে অনেক রকম আওয়াজের মিশ্রিত কোলাহল। গাড়ির চাকার গড়গড়ানি, বহু মানুষের একটা চাপা ঘুম ঘুম আওয়াজ, তৈলহীন চাকার ক্যাচ ক্যাচ শব্দ আর আগুনতি ঘোড়ার হেসারব। এত আওয়াজেও কিন্তু পথ শ্রান্ত দুই অভিযাত্রী ঘুম ভাঙল না খাড়া পাহাড়ের গায়ে। মরুযাত্রীদের পুরোভাগে জনাভিষেক অশ্বারোহী আসছে। গম্ভীর আর লোহার মতো শক্ত মুখ প্রত্যেকের। পরনে সাদাসিধে হাতে বোনা পোশাক, কাঁধে রাইফেল। খাড়া পাহাড়ের তলদেশে এসে ঘোড়া দাঁড় করিয়ে যুক্তি পরামর্শ শুরু করলো নিজেদের মধ্যে। চুল যার ধূসর, গোফদারে নিখুঁতভাবে কামানো, ঠোঁট কঠিন। সে বলল, ব্রাদার, কুয়োগুলো কিন্তু ডান দিকে। আরেকজন বলল, সিয়েরা ব্লাঙ্কোর ডান দিকে, তাহলেই পৌঁছবো রিও গ্র্যান্ডি। জলের জন্য ঘাবড়িও না, চিৎকার শোনা গেল তৃতীয় কণ্ঠে। পাথর ছুঁড়ে যিনি ফোয়ারা বার করতে পারেন, এই দুঃসময় মুখ তুলে তিনি চাইবেনই আমরা যে তার নির্বাচিত সন্তান। তাই হোক, তাই হোক, সম্মিলিত কণ্ঠে সাড়া দিল পুরো দলটা। এই বলে ফের যাত্রা শুরু হতে যাচ্ছে মরুযাত্রীদের পুরো ধাগন। এমন সময় খোঁচা খোঁচা খাড়াই পাহারার দিকে তাকিয়ে সবিস্ময় চেঁচিয়ে উঠল একজন। চোখ তার সবচেয়ে তীক্ষ্ণ, বয়স সবচেয়ে কম। তাই সে দেখতে পেয়েছে অনেক উঁচুতে ধূসর কঠিন পাথরের পটভূমিকায় সামান্য একটু গোলাপি রং। হাওয়ায় পতপত করে উঠছে জিনিসটা। ধূসর পাহাড়ের গায়ে বড় উজ্জ্বলভাবে দেখাচ্ছে গোলাপি গুচ্ছ। দৃশ্যটা চোখে পড়ার সঙ্গে সঙ্গে লাগাম টেনে দাঁড়িয়ে গেল প্রত্যেকে। কাঁধের রাইফেল চলে এলো হাতে। পেছন থেকে আরো সশস্ত্র ঘোড়সওয়ার ছুটে এলো পুরোধাদের বলিয়ান করতে। মুখে মুখে শোনা গেল একটাই শব্দ, লাল চামড়া। দলপতি যে বলে যাকে মনে হলো তার বয়স হয়েছে বললেন, ইন্ডিয়ানরা এখানে সংখ্যায় বেশি নেই, পণিদের পেরিয়ে এসেছি। বড় পাহাড় না আসা পর্যন্ত আদিবাসীদের তো আর দেখা যাবে না। একজন বলল, ব্রাদার স্টানজারসন, গিয়ে দেখে আসবো? আমি যাব, চেঁচিয়ে উঠল ডজন খানেক কণ্ঠ। বয়স্ক ব্যক্তি বললেন, ঘোড়া রেখে যাও। তৎক্ষণাৎ ঘোড়া থেকে লাফিয়ে নেমে পাথরের গায়ে লাগাম বেঁধে তরুণ যাযাবররা খাড়াই পাহাড় বেয়ে উঠতে লাগলো কৌতূহল মিটানোর অভিলাষে। উঠতে লাগলো নিঃশব্দে দ্রুত বেগে, অত্যন্ত স্কাউটের দক্ষতা আর আত্মবিশ্বাস নিয়ে। নিচ থেকে ঘাড় বেঁকিয়ে সঙ্গীরা দেখল পাথর থেকে পাথরের গায়ে লাফিয়ে লাফিয়ে উঠছে তরুণ দল। দেখতে দেখতে যেন আকাশের কাছে পৌঁছে গেল দেহের রেখাগুলো।
গোলাপি গুচ্ছ দেখে প্রথমে যে চেঁচিয়েছিল, পথ দেখিয়ে নিয়ে চলেছে সেই তরুণটি। অনুবর্তী সঙ্গীরা অবাক হলো হঠাৎ তার সবিস্ময়ে শূন্যে দুহাত নিক্ষেপ দেখে। কাছে যাওয়ার পর কিন্তু প্রত্যেকেই একইভাবে দুহাত শূন্যে ছুঁড়ে লাফিয়ে উঠল প্রচণ্ড বিস্ময়। দেখল সেই একই দৃশ্য। ন্যাড়া পাহাড়ের মাথাটা চ্যাটালো, ছোট্ট উপত্যকার মাঝে একটি মাত্র দানবিক পাথর। পাথরের গায়ে হেলান দিয়ে এলিয়ে রয়েছে দীর্ঘকায় এক পুরুষ, দাড়ি বেশ লম্বা, রুক্ষ কদাকার মূর্তি, কিন্তু অতিরিক্ত মাত্রায় বিশীর্ণ। প্রশান্ত মুখে ঘুমোচ্ছে সে, নিঃশেষ পড়েছে নিয়মিত ছন্দে। পাশে ঘুমোচ্ছে একটি শিশু, সুগোর সাদা হাতে জড়িয়ে রয়েছে পুরুষ সঙ্গীর সিটে মালা শক্ত বাদামি ঘাড়। স্বর্ণকেশ মাথাটি ন্যস্ত বুকের মখমল পোশাকে, দ্বিধা বিভক্ত গোলাপি অধরষ্ঠের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সাদা দাঁতের সুষম শাড়ি। শিশু মুখে ভাসছে বড় ফুর্তির হাসি, যেন ঘুমিয়ে ঘুমিয়েও সে খেলায় মত্ত। ছোট্ট ফুলো পা দুটিতে সাদা মোজা, পরিচ্ছন্ন জুতোয় চকচকে বাঁক, সঙ্গীর দীর্ঘ শুকনো কুচকানো হাত পায়ের দেশে সে দৃশ্য বড়ই বেমানান। বিরাট পাথরটায় ওপরের কিনারায় নীরবে বসে তিনটে বুজার শকুনি একদৃষ্টে চেয়েছিল ঘুমন্ত এই দুই মূর্তির পানে। আগন্তুকের দেখে কর্কশ নৈরাশ্য চিৎকারে বাতাস ফালাফালা করে ডানা ঝটপটিয়ে উড়ে গেল দিগন্তে। বিকট পক্ষীদের রক্ত জল করা ওই চিৎকারেই ঘুম ভেঙে গেল ঘুমন্ত দুজনের ফ্যালফ্যাল করে হতভম্ব মুখে চাইল চারিদিকে। পুরুষটি টলতে টলতে উঠে দাঁড়িয়ে দৃষ্টি নিক্ষেপ করল দিগন্ত বিস্তৃত ধুধু প্রান্তরের দিকে। ঘুমের আগে এই প্রান্ত ছিল নিষ্প্রাণ, নিথর, নির্জন। এখন সেখানে পিলপিল করছে মানুষ আর পশু। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারল না লোকটা। বিষম অবিশ্বাস ফুটে উঠল চোখে মুখে। শির বার করা দুহাত দিয়ে রগরগে নিল দু চোখ। বলল বিড়বিড় কণ্ঠে, এরই নাম হলো মতিভ্রম। কোট খামচে ধরে পাশিয়ে দাঁড়িয়ে বাচ্চা মেয়েটি। মুখে কথা নেই, কিন্তু শিশু সুলভ সপ্রশ্ন চোখে অবাক হয়ে দেখছে আশেপাশের দৃশ্য। উদ্ধারকারী দলটি অবশ্য অচিরেই সমাজচ্যুত দুজনকে বুঝিয়ে দিলে স্বপ্ন দৃশ্য নয়, মতিভ্রম নয়, সত্যি ওরা রক্তে মাংসের মানুষ। একজন মেয়েটিকে কাঁধে তুলে নিলে দুজন বিস্মীন কাহিল লোকটিকে দুপাশ থেকে ধরে নিয়ে চলল নিচে ঘোড়ার গাড়ির দিকে। যেতে যেতে বলল লোকটা, আমার নাম জন ফেরিয়ার, 21 জনের মধ্যে বেঁচে আছি, কেবল আমি আর ওই বাচ্চা মেয়েটা। খিদে তেষ্টায় মরেছে প্রত্যেকে দক্ষিণ অঞ্চলে। তোমার বাচ্চা? শুধু একজন? এখন থেকে তাই, জন ফেরিয়ার বলল বেপরোয়া কণ্ঠে। ওকে আমি বাঁচিয়েছি, তাই ও আমারই মেয়ে, থাকবে আমারই কোলে, ছিনিয়ে নিতে দেব না কাউকে। আজ থেকে ওর নাম লুসি ফেরিয়ার। কিন্তু তোমরা কে? সকৌতূহলে রৌদ্রদগ্ধ দীর্ঘকায় সুঠাম দেহে উদ্ধারকারীদের দিকে তাকিয়ে শুধোয় জন। তোমরা দেখছি দলে বেশ ভারী, প্রায় 10,000। ঈশ্বরের নিগৃহীত সন্তান আমরা, অ্যাঞ্জেল মেরোনা ধর্মে দীক্ষিত। নাম শুনিনি কখনো, তবে চ্যালচামুন্ডা জুটিয়েছে ভালো। ইস্পাত কঠিন কণ্ঠে তৎক্ষণাৎ জবাব দিল একজন তরুণ। পবিত্র প্রসঙ্গ নিয়ে রঙ্গপরিহাস করলে খুশি হব। পালমিরা ধর্মপ্রাণ জোসেফ স্মিথকে একটাই পেটাই শোনার পাত দেওয়া হয়েছিল। মিশরীয় হরফে তাতে যে বাণী উৎকীর্ণ ছিল, আমরা তার প্রতিটা অক্ষর মেনে চলি। বেদবাক্যের মতোই তা পবিত্র আমাদের কাছে। আমরা আসছি ইলিনিয়র প্রদেশের নোভো অঞ্চল থেকে, মন্দির প্রতিষ্ঠাও করেছি সেখানে। ঈশ্বর প্রসাদে বঞ্চিত অত্যন্ত উগ্র প্রকৃতির এক ব্যক্তি অত্যাচারে আমরা দেশ ছাড়া হয়ে খুঁজছি এমন একটা দেশ যেখানে উগ্রতা নেই, বর্বরতা নেই। সেই দেশ মরুভূমির মাঝে হলেও আপত্তি নেই। নোভো নামটা ঘা দিয়েছিল জন ফেরিয়ারের স্মৃতির তন্ত্রীতে। বলল, তাই বলো, তোমরা মর্মন? হ্যাঁ, আমরা মর্মন, এক বাক্যে একসঙ্গে বলে উঠল সবকটি তরুণ। যাচ্ছ কোথায়? জানি না। ঈশ্বর আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছেন অবতারের মাধ্যমে। আমাদের সঙ্গে চলেছেন অবতার। তোমাকেও যেতে হবে তার সামনে। তিনিই ব্যবস্থা দেবেন তোমার ব্যাপারে। এসে গেছে শানুদেশ, ঘিরে ধরেছে তীর্থযাত্রীরা। ফ্যাকাশে মুখ, বিনম্র স্ত্রীলোক, স্বাস্থ্যজল হাস্যমুখী ছেলেমেয়ে, উদ্বিগ্ন ব্যগ্র চক্ষু পুরুষ। একজনের কচি বয়স আর একজনের দুরবস্থা দেখে আহা আহা সহানুভূতিতে বাতাস মুখরিত। উদ্ধারকারীরা ঠেলে ঠুলে এদের মাঝ দিয়ে দুজনকে নিয়ে গিয়ে দাঁড়ালো ছিমছাম চেহারার একটা বড় আকারের গাড়ির সামনে। বেশ সাজানো ওয়াগন,
অন্যান্য ওয়াগন দুটি কি 4টে ঘোড়া, কিন্তু বিশেষ এই ওয়াগনটি টানছে 6টি ঘোড়া। চালকের পাশে আসীন পুরুষটির বয়সের দিক দিয়ে বড়জোর 30 হলেও প্রকাণ্ড মাথা, দৃঢ় মুখচ্ছবি দেখে নেতা বলেই মনে হয়। বাদামি মলাটে দেওয়া বই পড়ছিল পুরুষটি। এরা গিয়ে দাঁড়াতে বই নামিয়ে মন দিয়ে শুনল সব কথা। তারপর চোখ তুলো সমাজচ্যুত দুজনের দিকে, বলল ধীর গম্ভীর শান্ত গলায়, আমার সঙ্গে আসতে হলে আমরা যে ধর্মে বিশ্বাসী সেই বিশ্বাস মানতে হবে। নেকড়ের সঙ্গে পথ চলতে আমরা চাই না। ছোট্ট পোকায় শেষ পর্যন্ত পচন ধরায় গোটা ফলে। তার চাইতে তোমাদের হার মরুভূমিতে ফেলে যেতেও আমরা তৈরি। এই শর্তে যদি আসতে চাও আসতে পারো। যে কোনো শর্তেই আসতে রাজি, প্রাণঢালা আবেগে বলল জন ফেরিয়ার। মুচকি হাসল বয়স্কা। অবিচল রইল নেতার নির্বিকার কঠোর মুখ ভাব। বলল, ব্রাদার স্ট্যাঞ্জারসন, সঙ্গে নাও এদের, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। বাচ্চাটাকে দেখো। পবিত্র ধর্মতত্ত্ব বুঝিয়ে দিয়ে অবসর মতো। আর দেরি নয়, চলো, এগিয়ে চলো জিওন। চলো জিওন, গলা মিলিয়ে হাঁক দিল মর্মনরা। মুখে মুখে ফিরতে লাগলো সেই ডাক, চলো জিওন, চলো জিওন, চলো জিওন। দূর হতে দূরে ছড়িয়ে গেল সেই হাঁক। আস্তে আস্তে ক্ষীণ গুঞ্জন ধ্বনির মতো মিলিয়ে গেল দূর দিগন্তে। চাবুকের সপাং সপাং আওয়াজ আর ক্যাচ ক্যাচ চক্রধ্বনির মধ্য দিয়ে নতুন করে শুরু হলো বিরাট বিরাট ওয়াগনগুলোর পথ চলা। দেখতে দেখতে বিশাল ক্যারাভানটা সর্পিল ভঙ্গিমায় এগিয়ে চলল মরুপথ বেয়ে। নবাগত দুজনকে এক ওয়াগনে নিয়ে এলো একজন বয়স্ক পুরুষ। পরিচর্যার ভার পড়েছে এর ওপরেই। এসে দেখলো খাবার তৈরি। বলল, এখানেই থাকো এখন, দুদিনেই ক্লান্তি কেটে যাবে। কিন্তু মনে রেখো, এই মুহূর্তে থেকে তুমি আমাদের একজন একই ধর্মে বিশ্বাসী। ব্রিগহ্যাম ইয়াং যা বলেছেন তার নিজের কথা নয়, জোসেফ স্মিথের কণ্ঠে বললেন স্বয়ং ঈশ্বর। আপনারা শুনছিলেন আর্থার কোনান ডয়েলের লেখা স্টাড ইন স্কারলেট। আজ ছিল 4র্থ পর্ব। আমার এই গল্পপাঠ আপনাদের সবার কাছে ভালো লাগলে আশেপাশের সবাইকে জানিয়ে দেবেন। কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।